সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এর উপর প্রথম ক্লাসে আমি এস এম আব্দুল্লাহ আল ফাতিন। আজকে আমরা আলোচনা করব মোল নিয়ে, এবং এই মোল নিয়ে আলোচনার সময় আমরা মোলের অধীনে তিনটি বিষয় সম্পর্কে জানব। তো চলো আমরা একটু দেখে নিই যে মোলের অধীনে আমরা কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা অবশ্যই জানার চেষ্টা করব মোল নিয়ে, মোলের সংজ্ঞা এবং মোলকে আমরা কিভাবে প্রকাশ করি এবং এই মোল নির্ণয়ের পদ্ধতিগুলো সম্পর্কে জানব। এরপরে আমরা আলোচনা করব মোল বিষয়বস্তুর অধীনে গ্যাসের মোলার আয়তন। আমরা দেখব গ্যাসের মোলার আয়তন কত, আমরা প্রমাণ অবস্থা সম্পর্কে জানব। এরপরে আমরা আলোচনা করব মোল এবং আণবিক সংকেত। আমরা দেখব মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং আমরা সেই সম্পর্কটা আবিষ্কার করার চেষ্টা করব। এবং সবশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোলার দ্রবণ। আমরা এই প্রত্যেকটি বিষয়ের অধীনেই কিন্তু কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আজকের ক্লাসটি অনেক মজার হবে, কারণ আমরা যে তথ্যীয় ব্যাপারগুলো জানবো সেগুলো কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকে আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে মোল। আমরা মোলকে কিভাবে সংজ্ঞায়ন করতে পারি আমরা একটু শুরুতেই দেখে নেওয়ার চেষ্টা করব যে মোল বলতে আসলে কি বোঝায়। তো আমরা যদি প্রথমে সংজ্ঞাটা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো অনেকটা এরকম। কি বলছি যে মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, একটু সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে একটু বুদ্ধি করে বলো তো যে হালি মানে কয়টা। এই হালি দিয়ে কিন্তু আমরা বুঝাই চারটে, বা এক হালি ডিম মানে চারটা ডিম। আবার আমি যদি বলি ডজন, আমি যদি বলি যে এক ডজন ডিম দাও বা এক ডজন কলা দাও, তাহলে আমি কি বলি, মানে কি বুঝাইতে চাই? আমি বলতে চাই যে আমার 12টি ডিম বা 12টি কলা দরকার। তাহলে এই যে আমি হালির কথা বললাম, হালি মানে যেমন চারটি। আবার ডজন নিয়ে কথা বলছি, ডজন মানে যেমন 12টি। ঠিক তেমনি তোমরা মনে রাখবে মোল মানে হচ্ছে এই সংখ্যাটি। সেটি কত? সেটি হচ্ছে 6.023 × 10⁻23T। এখন আমরা বারবার এই সংখ্যাটি না বলে আমরা এভাবে বলতে পারি। এই সংখ্যাটাকে আমরা একটা বিশেষ নামে ডাকি। সেটা কি? সেটা হচ্ছে 19 শতকের একজন বিশিষ্ট বিজ্ঞানীর নামের সাথে মিল রেখে আমরা এই সংখ্যাটাকে বলি হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, বা বাংলায় যদি বলি অ্যাভোগাড্রো সংখ্যা। এখন রাসায়নিক পদার্থের মধ্যে কি থাকতে পারে? অণু বা পরমাণু। আবার আমরা আয়নের সাথেও তো পরিচিত হয়ে এসেছি। তাহলে আমি যদি বলি যে 1 মোল পরমাণু, তাহলে আমরা কি বুঝে নিব? কতটি পরমাণু? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু। আবার আমি যদি বলি 1 মোল অণু, তাহলে আমি কি বুঝতে পারবো? আমি বুঝতে পারবো অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক অণুর কথা বলছি, মানে 6.023 × 10⁻23T অণু। একইভাবে আমি যদি বলি যে 1 মোল আয়ন, তাহলে আমি কি বলবো? একই রকম আমি বলবো 6.023 × 10⁻23T আয়ন, বা আমি অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক আয়ন নিয়ে কথা বলছি। এর মানে হচ্ছে যে কোনো পদার্থের যেই পরিমাণের মধ্যে আমার এই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকেই আমরা কি বলবো? 1 মোল। এবার আমরা মোলকে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমরা একটু দেখার চেষ্টা করব যে আমি একটি কার্বন 12 পরমাণু নিয়েছি, এবং আমরা মনে রাখবো যে এই কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 1.99265 × 10⁻23 গ্রাম। এটা হচ্ছে একটি কার্বন পরমাণুর জন্য। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, আমি কি বলেছিলাম যে 1 মোল কার্বন পরমাণু মানে কি? সেই 1 মোল কার্বন পরমাণু মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক কার্বন পরমাণু। এখন একটি কার্বন পরমাণুর ভর যদি এটা হয়, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার যে সমান সংখ্যক পরমাণু, অর্থাৎ 6.023 × 10⁻23 এতটি কার্বন পরমাণুর ভর কত হবে? তাহলে আমরা দেখব যে মানটা আসবে 12 গ্রাম। সুতরাং আমরা কি বলতে পারি যে 1 মোল বা এতটি কার্বন পরমাণু 6.023 × 10⁻23টি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি যে 1 মোল কার্বন পরমাণুর ভর 12 গ্রাম।
আমরা যদি সালফার পরমাণু নিয়ে চিন্তা করি তাহলে আমরা কিন্তু সকলেই জানি যে সালফারের পারমাণবিক ভর কত, 32। এখন এই পারমাণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমি কি পেয়ে যাব, মোল। অর্থাৎ আমি কি বলতে পারি যে 32 গ্রাম সালফার মানে কি, 32 গ্রাম সালফার পরমাণু মানে হচ্ছে 1 মোল সালফার পরমাণু। তা আমরা এগুলো পরমাণু নিয়ে কথা বলছি। এবার আমরা যদি অণু নিয়ে কথা বলি, আচ্ছা অণুর কি পারমাণবিক ভর হয়? না, অণুর বেলায় কিন্তু পারমাণবিক ভর হবে না। অণুর বেলায় কি হবে, আণবিক ভর। এখন এই আণবিক ভর কিভাবে বের করে এটা আমরা একটু পরেই জানবো। তো তার আগে একটু উদাহরণটা দেখে নিই যে অণুর বেলায় আমরা কিভাবে মোল প্রকাশ করি। আমি যদি বলি যে পানির কথা বলি তাহলে আমরা মনে রাখবো যে পানির আণবিক ভর হচ্ছে 18। এখন এই 18 মানে এই যে আণবিক ভর, এই আণবিক ভরকেও কিন্তু ওই যে আগের মতোই আমরা পারমাণবিক ভরকে কি করেছিলাম, গ্রামে প্রকাশ করেছিলাম, এবং গ্রামে প্রকাশ করলেই কি আমি মোল পরিমাণটা জেনে যাচ্ছিলাম। একইভাবে অণুর বেলাতেও আমরা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব। যদি আমি বলি পানির আণবিক ভর 18, তাহলে একে গ্রামে প্রকাশ করে ফেলি, কি পাচ্ছি, 18 গ্রাম পানি। তাহলে আমি যখনই বলবো যে 18 গ্রাম পানির অণু মানে কি 1 মোল পানির অণু। এবং আমরা কি দেখলাম যে রাসায়নিক পদার্থ যেমন পরমাণুর ক্ষেত্রে অবশ্যই পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর, এদেরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটা পাবো সেটাই কিন্তু হবে সেই পদার্থের 1 মোল। এ পর্যায়ে আমরা জানবো অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। আমরা একটু আগেই বলে এসেছিলাম যে আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কি হয়, মোল এর পরিমাণটা আমরা জানতে পারি। তো এই যে আণবিক ভর যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম, এই আণবিক ভরটা আসলে কিভাবে বের করে। এখন আমি যদি এই প্রতীকটি দেখি, আমি দেখতে পাচ্ছি যে ক্লোরিন এর পাশে আমি লিখেছি 2, ডান পাশে নিচের দিকে ছোট করে লিখেছি 2। এর মানে ক্লোরিন পরমাণু এখানে কয়টি, 2টি। এখন আমরা কি সবাই জানি যে ক্লোরিনের পারমাণবিক ভর কত? আমরা জানি যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। যেহেতু আমার এই অণুতে, ক্লোরিনের এই একটা অণুতে পরমাণু আছে 2টো, তাহলে আমরা কি করব, 2 × 35.5 এটা করে ফেললেই আমরা পাচ্ছি কি 71। তাহলে আমাকে যদি বলা হয় যে ক্লোরিন অণুর আণবিক ভর কত, আমার উত্তর কি হবে, 71। একইভাবে আমরা যদি একটু ভিন্ন রকম উদাহরণ দেখি, যেমন আমার কাছে যদি থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, সুতরাং আমরা কিভাবে লিখব, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা এভাবে বের করব যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর যোগ ক্লোরিনের পারমাণবিক ভর ইনটু 2। কেন? কারণ ক্লোরিন পরমাণু আছে 2টি। সুতরাং এই যে যৌগটা আছে আমার কাছে ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা কিন্তু তার আণবিক ভর এভাবে বের করতে পারবো। এই পর্যায়ে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে মোলের ধারণাটি আরো পরিষ্কার করব। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। 5 গ্রাম পানিতে, এর মানে কি পানির ভর দেওয়া আছে। আমরা ভরকে সাধারণত W দিয়ে প্রকাশ করি, আমি লিখলাম W = 5 গ্রাম। এবার আমি দেখছি যে কত মোল পানি বিদ্যমান, এর মানে কি যে মোল সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমি বলবো যে স্মল n, মোল সংখ্যাকে আমরা স্মল n দিয়ে প্রকাশ করি, এটি অজানা, মানে এটি আমাকে বের করতে হবে। এবং আমরা কিন্তু সকলেই জানি যে পানির আণবিক ভর 18। আণবিক ভরকে কিন্তু আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি, এবং আমি নিচে ছোট করে H2O এটা দিয়ে বুঝিয়েছি যে একটা পানির আণবিক ভর লিখেছি, সেটা হচ্ছে 18। সুতরাং আমি অণুর বেলায় কি বলতে পারি যে 18 গ্রাম পানি মানে কি 1 মোল পানি। আমাকে কিন্তু বের করতে বলেছে 5 গ্রাম পানির জন্য। সুতরাং আমি এখান থেকে বলতে পারি যে 1 গ্রাম পানি = 1/18 মোল পানি। সুতরাং 5 গ্রাম পানি মানে কি 1 × 5 / 18 মানে 5/18 মোল পানি। এটাই কিন্তু আমার মোল সংখ্যা। সুতরাং আমরা কিন্তু ধরতে পারছি যে এই অঙ্কটির মাধ্যমে আমরা মোল সংখ্যা নির্ণয়ের একটি সূত্র শিখলাম। মোল সংখ্যা n = W, যেটা কি গ্রামে প্রকাশিত ভর, এবং m যেটা আমরা ধরেছি আণবিক ভর। এই পর্যায়ে আমরা আলোচনা করব গ্যাসের মোলার আয়তন সম্পর্কে। আমি যখনই বলবো গ্যাসের মোলার আয়তন, তাহলে আমি সংজ্ঞাটা এভাবে দেওয়ার চেষ্টা করব যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে আমরা বলবো ওই গ্যাসের মোলার আয়তন। এক্ষেত্রে আমরা একটি কথা মনে রাখবো যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ এই যে বলছি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এই যে 22.4 লিটার এটা কি, এটাই কিন্তু আমার মোলার আয়তন। এখন প্রমাণ অবস্থাটা কি, সবার মনেই প্রশ্ন আসবে এই প্রমাণ অবস্থা বলতে কি বোঝাচ্ছি। আচ্ছা, প্রমাণ অবস্থা হচ্ছে, আমরা এটাকে অনেকগুলো নামে জানি। আমরা প্রমাণ অবস্থা বলতে বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ।
এই দুটো শর্তকেই আমরা বলছি প্রমাণ অবস্থা। 0°C এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ, একে আমরা বিভিন্ন নামে ডাকি। কি কি? আমরা বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ, আমরা বলি আদর্শ তাপমাত্রা ও চাপ, আবার আমরা একে বলি প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা। একে ইংরেজিতে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, সংক্ষেপে আমরা বলি এসটিপি। সুতরাং এখান থেকেও কিন্তু আমরা মোল সংখ্যার একটি সূত্র পাই যে n v ডিভাইডেড বাই 22.4। এখানে ভিটা মনে রাখবো যে লিটার এককে প্রকাশিত আয়তন, এবং 22.4 কোথা থেকে আসলো? ওই যে মোলার আয়তন। আমরা মনে রাখবো এই সূত্রটি কিন্তু শুধুমাত্র প্রমাণ অবস্থার জন্য প্রযোজ্য। আমরা একইভাবে মোলের আরেকটি সূত্র মনে রাখবো, সেটি হচ্ছে n N ডিভাইডেড বাই n সাব a। মানে ক্যাপিটাল N বলতে আমি বোঝাচ্ছি অণু সংখ্যা, এবং n সাব a এটি মানে আমি বোঝাচ্ছি অ্যাভোগাড্রো সংখ্যা। তো চলো আমরা এই সূত্রগুলো দিয়ে আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। তো আমরা প্রশ্নটি দেখব 5 মোল কার্বন ডাই অক্সাইড এর প্রমাণ অবস্থায় আয়তন কত। সুতরাং আমি বলেছি যে প্রশ্ন পড়লেই আমরা দেখে নিব যে কি কি তথ্য দেওয়া আছে। তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোল সংখ্যা কত? 5, মানে n 5। আচ্ছা, এখন আমাকে বলছে যে প্রমাণ অবস্থায় আয়তন কত। এখন আমরা কিন্তু ইতিমধ্যে এই সূত্র শিখে এসেছি যে n v ডিভাইডেড বাই 22.4। আমরা জেনে এসেছি এটি কিন্তু শুধুমাত্র এসটিপি তে বা প্রমাণ অবস্থায় খাটে। সুতরাং আমরা এখানে কি আছে, আমার যেহেতু আমি মোল সংখ্যার মান জানি 5, আমি সেটি বসিয়ে দিচ্ছি। 22.4 এটা তো সূত্রেই ছিল। এখন আমার মাত্র একটি রাশি অজানা, সেটি হচ্ছে আয়তন, এবং এটি কিন্তু আমাকে বের করতে হবে। সুতরাং খুব সহজেই কিন্তু আমরা মানগুলো বসিয়ে দিয়ে এখান থেকে আয়তন পেলাম 112 লিটার। আমরা একই রকম আরেকটি উদাহরণ দেখব। এখন আমি দেখতে পাচ্ছি প্রমাণ অবস্থায়, আমি এটাকে বক্স করেছি 10 গ্রাম। আমি তাহলে লিখে ফেলছি যে W 10 গ্রাম, ভর দেওয়া আছে, এবং আমাকে বলেছে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। আচ্ছা, আমাকে বের করতে হবে ভলিউম। আচ্ছা, এখন যেহেতু বলেছে প্রমাণ অবস্থায় আয়তন, তাহলে প্রমাণ অবস্থায় আয়তনের জন্য আমরা একটি সূত্র জানি যে n v ডিভাইডেড বাই 22.4। আবার যেহেতু ভর দেওয়া আছে, আমরা জানি যে ভর দেয়া থাকলেই গ্রামে প্রকাশিত ভরের জন্য আমরা একটা সূত্র জানি n w/m। সুতরাং আমরা যে দুটো সূত্র দেখতে পাচ্ছি, যেহেতু দুটো সূত্রর বাম পক্ষ সমান, অর্থাৎ দুটোই কি মোল সংখ্যার সাথে সম্পর্কিত, আমি এই দুটো সূত্র থেকে কিন্তু একটি সাধারণ সূত্র লিখতে পারি, সেটি কি যে w/m v ডিভাইডেড বাই 22.4। এখন আমি দেখব যে w এর মান মানে ভর, হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে 10 গ্রাম, আমি সেটি লিখে ফেললাম। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, সেটিও আমি জানি। v আমাকে বের করতে হবে, আর সূত্রে কিন্তু 22.4 বলাই আছে। সুতরাং আমার সবগুলো মান বসিয়ে ফেললে আমি দেখব যে আমার একটি রাশি অর্থাৎ v এর মানটি অজানা। আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই কিন্তু আমি আয়তনটি বের করতে পারবো, এবং আমি দেখব এখান থেকে আমি পাবো আয়তন 112 লিটার। এ পর্যায়ে আমরা আলোচনা করব মোল এবং আণবিক সংকেত নিয়ে। মোল এবং আণবিক সংকেতের মধ্যে কিন্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা যদি কোনো একটি পদার্থ নিয়ে চিন্তা করি, যেমন পানি, তো আমরা যদি দেখি যে পানির আণবিক সংকেত যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখব H2O আমরা এইভাবে লিখি। এখন এই যে আণবিক সংকেত, এই আণবিক সংকেত থেকে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। আমরা ইতিমধ্যে শিখেছি পানির আণবিক ভর 18। এখন এই আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে পাই 18 গ্রাম। আচ্ছা, এই যে আণবিক ভরকে যে আমি গ্রামে প্রকাশ করলাম, এই পরিমাণটাকেই কিন্তু আমি আবার বলি 1 মোল। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 18 গ্রাম পানি মানে কি 1 মোল পানি। সুতরাং মোল এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্কটা কি আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে আণবিক সংকেত ছাড়া কিন্তু আমি 1 মোল পদার্থের পরিমাণটা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারি যে 1 মোল পানির সংকেত H2O। আমরা আরো বুঝতে পারি যে 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন তারা কিন্তু বিক্রিয়া করে উৎপন্ন করে 1 মোল পানি। এখানে 2 মোল হাইড্রোজেন বলতে 2 মোল হাইড্রোজেনে যতগুলো পরমাণু ছিল, 1 মোল অক্সিজেনে যতগুলো পরমাণু আছে, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করেই কিন্তু 1 মোল পানি উৎপন্ন করে। আবার আমরা আরো একটি জিনিস জানতে পারি যে এক অণু H2O, যে আণবিক সংকেতটা আমরা জানলাম, এই এক অণু পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে। আমরা আরো জানবো যে 1 মোল পানি এর আণবিক ভর কত? 18।
আমরা কিভাবে বের করি সেটিও কিন্তু জেনেছি। আবার আমরা যদি 1 মোল H2O, এই যে পানির যে আণবিক সংকেত, এখান থেকে কিন্তু আমরা পরমাণু সংখ্যাও বের করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এই আণবিক সংকেতে যেহেতু হাইড্রোজেনের পাশে 2 আছে, তাই আমি অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। আবার অক্সিজেনের পাশে কিছু নাই, মানে কি 1 আছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক, অর্থাৎ 6.023 × 10⁻23 এতটি। এ পর্যায়ে আমরা আলোচনা করব মোলার দ্রবণ নিয়ে। মোলার দ্রবণ নিয়ে কথা বলার আগে আমরা একটু দ্রবণ সম্পর্কে পরিচিত হব। তো দ্রবণ বলতেই আমাদের মাথায় যে দুটো বিষয় আসে, একটি হচ্ছে দ্রব আর একটি হচ্ছে দ্রাবক। এখন আমরা সকলেই হয়তো এই সমীকরণের সাথে পরিচিত যে দ্রবণ ইকুয়াল টু দ্রব যোগ দ্রাবক। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে যদি আমার কাছে 1 গ্লাস পানি থাকে, আমি তার মধ্যে যদি একটু লবণ ঢালি এবং গুলিয়ে ফেলি, তাহলে আমরা দেখব লবণকে আর আলাদাভাবে বোঝা যাচ্ছে না, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, লবণ পানির মিশ্রণ। এই দ্রবণে লবণ হচ্ছে দ্রব এবং দ্রাবক হচ্ছে পানি। দ্রাবক হতে পারে পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি। যদি পানি হয় তাহলে আমরা বলবো জলীয় দ্রবণ, যদি হয় অ্যাসিড তাহলে বলবো অ্যাসিডীয় দ্রবণ, যদি হয় অ্যালকোহল তাহলে আমরা বলবো অ্যালকোহলীয় দ্রবণ। কিন্তু আমরা এই অধ্যায়ে দ্রাবক বলতে কিন্তু পানির ব্যবহারটি করব। তাই আমরা যেই লবণ পানির উদাহরণ দিলাম, আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে লবণের জলীয় দ্রবণ। আবার আমরা কিন্তু গাঢ় দ্রবণ বা লঘু দ্রবণের কথা কিন্তু ইতিমধ্যেই অনেকেই শুনে এসেছি। খুব সহজেই আমরা এটা অনুমান করতে পারি যে যদি দ্রবণে পানির পরিমাণ বেশি হয় তাহলে আমরা তাকে বলবো লঘু দ্রবণ, এবং যদি দ্রবণে পানির পরিমাণ কম হয় তাহলে আমরা তাকে বলবো গাঢ় দ্রবণ। এখন মোলার দ্রবণ এর কথায় যদি আমরা আসি, তাহলে আমরা মোলার দ্রবণকে কিভাবে সংজ্ঞায়ন করতে পারি। তো তার আগে আমরা একটু জেনে নিব যে মোলারিটি। তো এই যে একটি দ্রবণ লঘু হবে না গাঢ় হবে, এটি আসলে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না। তুলনামূলকভাবে যদি পানির পরিমাণ কম হয় বা বেশি হয়, মানে দ্রাবকের পরিমাণ কম বেশি বা দ্রবের পরিমাণ কম বেশির উপরে আমরা বলতে পারি যে কোনো একটি দ্রবণ লঘু বা কোনো একটি দ্রবণ গাঢ়। তো এই যে একটি দ্রবণ লঘু হবে না গাঢ় হবে বা দ্রবণের যে ঘনমাত্রাটা কেমন হবে, এটি প্রকাশের একটি মাধ্যম আছে যাকে আমরা বলি মোলারিটি। এখন এই মোলারিটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা মোলারিটিকে এভাবে সংজ্ঞায়ন করতে পারি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমি কি বললাম? একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে ভি লিটার দ্রবণে যদি n মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে 1 লিটার দ্রবণে থাকবে n/v মোল দ্রব দ্রবীভূত। সুতরাং এই যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি মোলারিটি। তো এই মোলারিটিকে আমরা S দিয়ে প্রকাশ করি। সুতরাং আমরা লিখতে পারি যে S = n/v। এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি মোল সংখ্যার জন্য। আরেকটি সূত্র পেলাম, সেটি হচ্ছে n = SV। এবং মনে রাখবো এখানে n হচ্ছে মোল সংখ্যা, S হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, এবং V হচ্ছে লিটার এককে প্রকাশিত আয়তন। এখন আমরা যদি একটি বিকার দেখি, তাহলে আমি দেখব যে এই পাত্রে বা এই বিকারে যদি 1 লিটার দ্রবণে আমার 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা কিন্তু এই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা পেয়ে যাব। এখন 1 লিটার বা 1000 মিলিলিটার যাই বলি না কেন, এই 1 লিটার দ্রবণে যেহেতু 1 মোল দ্রব দ্রবীভূত আছে, সুতরাং আমরা একে বলবো 1 মোলার দ্রবণ। আবার আমরা যদি আরেকটি পাত্র দেখি, যেই পাত্রে আমরা দেখছি 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত আছে, তাহলে আমরা একে বলবো 0.5 মোলার দ্রবণ। এর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে সেমি মোলার দ্রবণ। আবার আমরা যদি দেখি 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত আছে, তাহলে আমরা তাকে বলবো 0.1 মোলার বা ডেসিমোলার দ্রবণ। সুতরাং এইভাবে আমরা মোলার দ্রবণের কিন্তু একটি ধারণা পেলাম। এখন বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণ সম্পর্কে যদি আমরা জানতে চাই বা ঘনমাত্রা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা একটি সূত্র মনে রাখবো। তো সূত্রটা আমরা একটু দেখে নেই। সূত্রটা হচ্ছে W = SVm/1000। আমরা এখানে মনে রাখবো, আমরা কিন্তু মোল সংখ্যার দুটো সূত্র দেখেছি, n = W/m এবং n = SV।
এই দুটো সূত্র থেকেই কিন্তু আমরা সম্পর্কিত করে এই সূত্রটি পাই। আমরা মনে রাখবো এখানে ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, এস আমরা জেনেছি মোলারিটি বা যেটাকে আমরা ঘনমাত্রাও বলি, ভি হচ্ছে মিলিলিটার এককে প্রকাশিত আয়তন, এবং এম একে আমরা ধরে নিয়েছি আণবিক ভর। কার? অবশ্যই দ্রবের। আমরা মনে রাখবো এখানে এম হচ্ছে দ্রবের আণবিক ভর। তো এবার চলো এই সূত্র দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। আমরা এখানে প্রশ্নটা একটু দেখছি যে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে ওই সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার, অর্থাৎ আমি কিন্তু ভি এর মান জানি। আমার কাছে দেওয়া আছে 20 গ্রাম, অর্থাৎ আমি ভর বা ডাব্লিউ সেটাও জানি। আমাকে বলা হয়েছে সোডিয়াম কার্বনেট, আণবিক সংকেত কিন্তু আছে। আণবিক সংকেত থাকলে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। সুতরাং আমি জানি সোডিয়াম কার্বনেটের আণবিক সংকেত থেকে আমি কিন্তু বের করতে পারবো তার আণবিক ভর হচ্ছে 106। তাহলে এই যে মোলারিটি বের করার একটু আগে আমরা যে সূত্রটি দেখলাম W = SVM / 1000, তাহলে আমি যদি প্রত্যেকটি মান বসিয়ে দেই, ভরের মান, আমার আয়তনও কিন্তু মিলিলিটার এককে আছে, সূত্রে কিন্তু আমরা জানি এখানে আয়তনটা কি মিলিলিটার এককে হবে। আমি যদি প্রত্যেকটি মান বসিয়ে দেই তাহলে কিন্তু আমি দেখব যে আমার একটি রাশি অজানা, কে? এস বা মোলারিটি। তাহলে কিন্তু খুব সহজেই আমি মোলারিটিটা পেয়ে যাব 0.75 মোলার। সুতরাং আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম মোল নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছি গ্যাসের মোলার আয়তন সম্পর্কে, এবং আমরা জেনেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় প্রমাণ অবস্থা, এবং এই প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এরপরে আমরা জেনেছি যে মোল এবং আণবিক সংকেতের সম্পর্ক। আমরা দেখেছি যে মোলারিটি কিভাবে বের করতে হয়, এবং আমরা এটাও মনে রাখবো যে মোলারিটি নিয়ে যখনই আমরা কথা বলবো আমাদের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট থাকবে, স্থির থাকবে, আমি তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকলো। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে মিথেনের আণবিক সংকেত থেকে 1 মোল মিথেনে অণু ও পরমাণুর সংখ্যা হিসাব করো। এবং তোমাদের জন্য দ্বিতীয় যে বাড়ি কাজটি দেওয়া থাকলো সেটি হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এগুলো যথাযথ উত্তর করতে পারবে, এবং স্কুল খোলার পর তোমার শ্রেণী শিক্ষকের কাছে এই বাড়ি কাজ জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখো।